সম্মানিত সুধী, আপনাদের সবাইকে এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের অত্যন্ত মহামূল্যবান লাইভ ক্লাসটি। আমার আজকের আলোচনার মূল প্রসঙ্গই হলো 18তম গণিত ভাইভা ফলাফল প্রসঙ্গে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ উভয়ের করণীয় কি এবং বর্জনীয় কি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। কয়েকদিনেই আমরা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাথে জড়িত তারা কিন্তু টানটান উত্তেজনার মধ্যে আছে, হতাশা, টেনশন, চিন্তার মধ্যে আছে, যেটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সেই চিন্তার অবসান হলো বা চূড়ান্ত পর্যায়ে আসলো গতকাল রাত, যখন সন্ধ্যার আগেই বলা যায় 18তম চূড়ান্ত ফলাফল তথা 18তম ভাইভা ফলাফল প্রকাশিত হয়েছে। কালকের বিকেল এবং ধরতে পারেন পুরো রাত যেমন ছিল আমার জন্য অত্যন্ত আনন্দের, তেমনি 17তম তুলনায় অনেকটাই হতাশা কেন সেই ব্যাপারটাও আপনারা অবশ্যই অবগত আছেন। সেটার কারণ হলো এবারের আমাদের যে চূড়ান্ত ফলাফল বা ভাইভা ফলাফল প্রকাশ হয়েছে, সেখানে বেশ সংখ্যক ভাইভা ফলাফল প্রার্থী উত্তীর্ণ হতে পারেন নাই, আপনারা অলরেডি অবগত আছেন। আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে 20,000 প্লাস ভাইভাতে ফেল হয়েছে বা উত্তীর্ণ হতে পারে নাই। আমরা আরও এতটুকু জানতে পেরেছি 70% প্রার্থী চূড়ান্তভাবে ভাইভা উত্তীর্ণ হয়েছে। যাই হোক, সার্বিক বিষয় নিয়েই আমাদের আজকের এই লাইভ, এবং যারা বিশেষ করে ভাইভায় উত্তীর্ণ হতে পারেননি আপনার জন্য কিছু আশার বাণী, কিছু পরামর্শ থাকবে আমার এই লাইভে। আর যারা উত্তীর্ণ হয়েছেন আপনারই বা করণীয় কি এই মুহূর্তে, এই বিষয়গুলো নিয়েই আসলে আমাদের আজকের এই লাইভ। তো আমি দেখতেছি আপনারা কারা কারা অলরেডি যুক্ত হয়েছেন এবং আপনাদের সাউন্ড ঠিক আছে। মঞ্জুরুল হাসান হাসিব, আচ্ছা, ধন্যবাদ। আপনারা কে কোন পর্যায় থেকে উত্তীর্ণ হয়েছেন এবং কোন বিষয় থেকে অবশ্যই জানাবেন, আর অনুত্তীর্ণ কারা হয়েছেন তারাও একটু জানাবেন। আমাদের উভয় তথ্যটাই আমাদের জন্য জানা জরুরি। আর অবশ্যই সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন। আমি এখনই আমাদের মূল আলোচনাটা শুরু করে দিতেছি। আমরা এতটুকু জানতে পেরেছি যে টোটাল ফলাফলে, আমি আপনাদেরকে একটু ভাইভা ফলাফলটা যদি একটু বিশ্লেষণ করি, যতটুকু জানতে পেরেছি আর কি তাৎক্ষণিক, আমার 17তম গণিত লিখিত বেসে যারা রিটেন উত্তীর্ণ হয়েছিল তার মধ্যে শুধু আমি একজন স্টুডেন্ট ভাইভা বাদ পড়ার তথ্য পেয়েছি, কিন্তু 18তমতে আমার শত স্টুডেন্ট আল্লাহর রহমতে রিটেন উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার মধ্যে এই পর্যন্ত আমি 7-8 জনের তথ্য পেয়েছি ওনারা ভাইভাতে উত্তীর্ণ হতে পারেন নাই। এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক যেটা হলো, এমন কয়েকজন আমি পেয়েছি, বিশেষ করে আমি জনি সর্দার নামে একজন আছে, সানজিদা আছে, আরো অনেকে আছে। তারা কিন্তু খুব পরিশ্রমী ছিল, খুব পড়াশোনা করেছে, মানে কোয়ালিটি ছিল। বেশ কয়েকজন আমার পরিচিত, মানে আমি মোটামুটি তাদের সাথে কমিউনিকেশনের কারণে জানি, কোয়ালিটি খুব এগিয়েছিলেন। তারা ফেল করার মতো নয় এমন কয়েকজনও ফেল গেছেন, এরকম তথ্য আমি যতটুকু নিতে পেরেছি, জেনেছি। তো আসলেই যারা এই পর্যায়ে এসে
এই প্রিলি, রিটার্ন এর মতো মহাযুদ্ধ করে চূড়ান্ত পর্যায়ে ভাইভাতে বাদ পড়েছেন, তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা এই মুহূর্তে হয়তো আমার জানা নাই। কারণ তারা সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আরো ব্যক্তিগতভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেনই। তবে আমি তাদের প্রসঙ্গে 3-4টি কথা বলবো। আসলে পাস বলেন, ফেল বলেন, এটা পরীক্ষারই অংশ, এটা জীবনেরই অংশ। আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে কখনোই উত্তীর্ণ হতে পারি না। এই চরম বাস্তবতা আমাকে আপনাকে স্বীকার করে নিতে হবে। আপনি ছোটবেলা থেকেও দেখে এসেছেন অনেক ভালো স্টুডেন্ট পরীক্ষা খারাপ করে আসছে। এর সংখ্যা কিন্তু কম, কিন্তু ঘটনা ঘটে। একাডেমিক পরীক্ষাও খারাপ করে, প্রতিষ্ঠানের পরীক্ষাও খারাপ করে, জীবনের পরীক্ষাও খারাপ করে, জীবনের অনেক স্তরেও তারা ব্যর্থ হয়। সবসময় যে মেধাবীরাই, পরিশ্রমীরাই সফল হয় তা নয়, এর কিছু ব্যতিক্রমী আছে। তবে পরিশ্রমীরা, মেধাবীরা সাফল্য পায়, এটা তো একটা কমন ব্যাপার, কিন্তু এর ব্যতিক্রমীও কিছু আছে, এর মধ্যে হয়তো আপনি পড়ে গেছেন। দ্বিতীয়ত, আচ্ছা, আপনারা আপনাদের প্রশ্ন মতামতগুলো কমেন্ট করতে থাকেন, আমি একটু পরে দেখতেছি, হ্যাঁ, বা আপনাদের প্রশ্ন যদি কোনো থাকে। দ্বিতীয়ত, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাচ্ছি আমার আজকের এই লাইভের মাধ্যমে। আমাকে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার আপনার স্রষ্টা, তিনি আবার আমার এবং আপনার রিজিক দাতা, ভাগ্য নির্ধারণকারী। উনি ভালো জানেন আমার জন্য, আপনার জন্য কোন রিজিকটার ব্যবস্থা করলে কল্যাণকর হবে, তিনি সেটাই নির্ধারণ করে রাখেন। আপনি যদি যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে এই তথ্যটা মেনে নিতেই হবে, শুধুমাত্র যদি আপনি নাস্তিক না হন। আমার আপনার জন্য যে রিজিকটা আল্লাহ পাকের দরবার থেকে বন্টন করা হয়েছে, এর বাহিরে আমার এবং আপনার কোনো যাওয়ার সুযোগ নেই। শুধু আমরা চেষ্টা করতে পারবো, আর চেষ্টা করার কথা আমাদেরকে বলা হয়েছে ইনশাআল্লাহ। এই জন্যই বলা হয়ে থাকে যে আমাদের রিজিকের ফয়সালাটা এই জমিনে হয় না, হয় সেই আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিনই সেটা সিদ্ধান্ত নেয় এবং ঠিক করেন। তারপরেও এই পর্যায়ে এসে ব্যর্থতা, হতাশা মেনে নেওয়া কঠিন। এর কয়েকটা কারণের মধ্যে একটা বড় কারণ সামাজিক কারণ। আমাদের এই সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থা, এই যে এনটিআরসি যে জটিলতা, যে সিস্টেম জটিলতা, তারা কিন্তু এটা ফিল করবে না, বুঝবে না। এমনকি সমাজের কথা বাদ দেন, আমার আপনার পরিবার, আপনজন, তারাও কিন্তু এই জিনিসগুলো ফিল করবে না, শুধুমাত্র যারা এর সাথে সংশ্লিষ্ট তারা ছাড়া। এই যে আমার পরিচিত, এই আমার পাশেই থাকে একজনে খুব নিশ্চিত হয়েছেন যে উনি অবশ্য কেমিস্ট্রির খুব ভালো রিটেন পরীক্ষা দিয়েছেন, ভাইভা ফেল করে মানে ওনার বাসায় কান্নার রোল পড়ে গেছে। উনি এতটা হতাশাগ্রস্ত, কান্নায় ভেঙে পড়েছেন। এটা আমার একেবারে চোখের সামনে। ঠিক আরো একজন এই আরবি সেকশনের, মানে আরবি প্রভাষক, তার কিছুদিন আগে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মেয়ে পক্ষের লোকজন জানে যে উনি রিটেন দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভাইভা পাস করবেন, চাকরি হয়ে যাবে। তো এখন কিন্তু উনি ভাইভা উত্তীর্ণ হতে পারেন নাই। এর বিশাল একটা জটিলতা সৃষ্টি হয়েছে, হতাশা সৃষ্টি হয়েছে। তারপরেও, এত কিছুর পরেও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। এবার আসেন, আপনাদের মধ্যে অনেকেই ভাইভা ফেল করেও উপকৃত হয়েছেন, লাভবান হয়েছেন। আমি এই প্রসঙ্গটা একটু কথা বলতে চাচ্ছি, তারপরে যাব যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রসঙ্গে। আপনাদের মধ্যে অনেকেই ভাইভা ফেল করেও উপকৃত হয়েছেন কিভাবে, সেই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করব আমি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, এবং সেইখান থেকে আপনি নিজেকে কিভাবে ওভারকাম করবেন, এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি।
আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আচ্ছা, একজনে বলতে যে ফেল করার কারণ কি স্যার? দেখেন, আমরা কয়েকজন থেকে যে ধারণাটা পেয়েছি, আমার স্টুডেন্ট সহ আরো অন্যান্য সোর্সে কয়েকজন কিছু বিচ্ছিন্ন তথ্য দিয়েছে যে আমাদের বিশেষ এই বোর্ডে বা বিশেষ এই বুথে অনেকে ফেল করেছে, এরকম কিছু তথ্য পেয়েছি। আবার কয়েকজন আমাকে বলেছে 23 তারিখে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল এখানে বেশিরভাগ সবাই ফেল করেছে। আর কেউ কেউ বলেছে যে স্যার অন্য বিষয় থেকে দেওয়ার কারণে বাদ পড়েছে। তবে এগুলা সবই মানে তাদের অনুমান নির্ভর কথা। আমার কাছে যে তথ্যটা এসেছে বা আমি যেটা মনে করি সেটাই আমি একটু পরে বলবো। আর আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই, পরিসংখ্যান থেকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে আমি অনেককে উত্তীর্ণ হওয়ার খবর পেয়েছি, আবার অনেককে ফেল করার খবরও পেয়েছি পরিসংখ্যান থেকে। বাই পরিসংখ্যান থেকে যারা গণিতের সহকারী শিক্ষক পরীক্ষা দিয়েছেন, তবে ইঞ্জিনিয়ারিং থেকে গণিতের বাইবা দিয়ে কি পরিমাণ উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হয়েছেন এই প্রসঙ্গে কোনো তথ্য আমি এখনো পাই নাই। তো পেলেই আমি জানাবো। যে কথাটা আমার মূল, আমার এখানে নেট প্রবলেম, যাই হোক আমি সম্মানিত উপস্থিতি, আপনারা একটা বিষয় জানেন যে এনটিআরসি 19তম থেকে 0 পদে উত্তীর্ণ করানোর চেষ্টা করতেছে। তারা কিন্তু সেই সিস্টেমে অগ্রসর হচ্ছে কেন? আচ্ছা, প্রথমে এই কথাটা বলি, আপনি এখন যারা ভাইবা ফেল গেছেন তাদের কিন্তু ধারণা যে আমি যদি রিটেন ফেল দিতাম তাহলেই ভালো ছিল। যারা রিটেন ফেল গেছেন তাদেরও এরকম অনুভূতি ছিল, আমি যদি প্রিলিতেই বাদ পড়তাম সেটাই তো ভালো ছিল। রাইট, যদি আমি রিটেন ফেল দিতাম ভাইবা ফেল না গিয়ে আফসোসটা কম হতো, কারণ রিটেনের জন্য বিশাল পরিশ্রম, অনেক সাধনা দিয়ে রিটেনে অনেকে উত্তীর্ণ হয়েছেন। প্রথম কথা হলো, লাভবান আপনি কিভাবে হলেন? ধরেন আপনি ভাইভাতেও উত্তীর্ণ হয়ে গেলেন, ধরেন, কিন্তু আপনার রিটেন সার্টিফিকেটটা আপনি অল্প নাম্বার পেয়ে উত্তীর্ণ হলেন, আপনি কোনো প্রতিষ্ঠানে আপনার চাকরি হলো না, আপনার এনটিআরসি সার্টিফিকেট আছে, আপনার চাকরি হলো না, আপনার ভাইভা আপনার টোটাল সার্টিফিকেটের নাম্বার কম থাকার কারণে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতেও কিন্তু আপনি যেহেতু পাস করে ফেলছেন, আপনি আর চেষ্টা অনেক সময় করবেনও না। আবার অনেকের বয়সও শেষ পর্যায়ে বা 2-1 বছর আছে, এই পর্যায়ে সে আর ট্রাই করবে না। এখন আপনি বলেন, আপনি কম নাম্বার পেয়ে ভাইভা উত্তীর্ণ হয়ে চাকরি না পাওয়ার চেয়ে আপনি ভাইভাতে বাদ পড়ে যাওয়া কিন্তু আপনার জন্য বেশি লাভবান। কারণ আপনার যদি এই মুহূর্তে বয়স হয়ে থাকে 34 বছর 6 মাসের অন্তত নিচে, 34 বছর 6 মাসের নিচে, আপনি অবশ্যই আবারও পরীক্ষায় অংশগ্রহণ করার কিন্তু সুযোগ পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, কথা বোঝার চেষ্টা করেন, আপনি আবারও সুযোগ পাচ্ছেন। কিন্তু আপনি যদি অল্প নাম্বার নিয়ে পাশ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি খালি না পেতেন, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, কারিগরি বলেন, তখন আপনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হতেন, আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতেন, আপনি হতাশায় ভুগতেন, পরবর্তীতে আপনি চেষ্টা করারও কিন্তু সুযোগ পেতেন না। কারণ হলো, আপনি তো জানেন আমার সার্টিফিকেট আছে মানে আমার চাকরি হয়ে যাবে। আমি আমার আশেপাশে এরকম অনেককেই দেখেছি যাদের সার্টিফিকেট আছে কিন্তু কোথাও চাকরি হয় নাই, অল্প নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার কারণে। এখন তাদেরকে যখন জিজ্ঞেস করতাম তো আপনি আবার ট্রাই করেন নাই কেন, তারা বলে যে
বেশিরভাগই আমি তো আর এই বিষয়টা অতটা উপলব্ধি করতে পারি না। আমি তো জানি আমার সার্টিফিকেট আছে, এক জায়গা না এক জায়গা হবে। তো আমি বলবো আপনারা এই দিক দিয়ে অন্তত উপকৃত হয়েছেন, যে অল্প নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া চেয়ে অনুত্তীর্ণ হওয়া অনেক ভালো। তবে ভালো পরীক্ষা দিয়েছে, আশা করেছে যে ভালো নাম্বার পাবে, এরকম অনেকেও কয়েকজন ফেল যাওয়ার খবর পেয়েছি। সেটা অবশ্যই দুঃখজনক। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, শুধু এতটুকুই সান্ত্বনা দিতে পারবো, আপনার তকদির, আপনার স্রষ্টা, আপনার রিজিক দাতা আপনার জন্য যা বন্টন করেছেন, যাহা ভালো মনে করেছেন তাই করেছেন। হয়তো আপনাকে এটা মেনে নিতে হবে। এবার আসেন, যারা অনুত্তীর্ণ হয়েছেন আপনার করণীয় কি? আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি অ্যানালাইসিস করি বিষয়টা, এক নম্বর কথা হলো, পরীক্ষায় শতভাগ আপনি পাশ করবেন এটার কোনো প্রচলিত নিয়ম নয়। মানে ফেল যাওয়াটা একটা স্বাভাবিক প্রসেস, কিন্তু যিনি ফেল যায় তিনি প্রাথমিকভাবে এটা মেনে নিতে পারেন না। আর অ্যাক্সিডেন্ট দুই একটা তো থাকতে পারে। তো আপনাদের যাদের বয়স ওই যে বললাম 34 বছর 6 মাসের নিচে আছে অন্তত, বা 35 হইতে অন্তত 2-3 মাস বাকি আছে, আপনারা অবশ্যই অবশ্যই পুনরায় প্রস্তুতি নেবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য, এতে কোনো সন্দেহ নাই। আর যাদের বয়স 32+, তারা অন্য রাজস্ব খাতে চাকরিতে আবেদন করার তো অলরেডি আর সুযোগ নাই, এটাই তাদের এখন সুযোগ রয়েছে। আপনি অবশ্যই স্কুল এবং কলেজ দুইটার জন্যই পুনরায় প্রস্তুতি নেবেন। কারণ হলো স্কুল এবং কলেজ, আজকে আমরা যে চিত্রটা দেখতে পেয়েছি, এমনও পেয়েছি যে কলেজ ভাইভা উত্তীর্ণ হয়েছেন, স্কুলে হন নাই, আবার স্কুলে উত্তীর্ণ হয়েছেন কলেজে হন নাই। এমনকি রিটেন ফলাফলও এরকম চিত্র দেখতে পেয়েছি যে কলেজে উত্তীর্ণ হয়েছেন, স্কুলে হয় না, স্কুলে হয়েছেন কলেজে হন না, আবার উভয়টাই হয়েছে, এরকমও আমি জেনেছি। এখন আপনার জন্য প্রিলি পরীক্ষাটা সিস্টেমটা আপনি অবগত আছেন, রিটেনেও আপনি অবগত আছেন, অনেক ভালো করেছেন, না হয়তো আপনি রিটেন পাস করতেন না, তবে সর্বোচ্চটা হয়তো দিতে পারেন নাই। কিন্তু এখন আপনার সামনে সর্বোচ্চটা দিয়ে নিজেকে প্রস্তুত করার সুযোগ এসেছে। আপনি 50, 40, 45 পেয়ে রিটেন উত্তীর্ণ হওয়ার চেয়ে আপনি যদি 19তমতে এসে 80-85 নম্বর পেয়ে, 90 নাম্বার পেয়ে রিটেনে উত্তীর্ণ হন, তাহলে এই আজকের এই ফেলের ফলাফল আপনার জন্য আশীর্বাদ। আজকের এই ফেল, ভাইভা ফেল আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট, আপনাকে ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা সৃষ্টি হয়েছে এখানে। সম্মানিত উপস্থিতি, আপনি রিটেনের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন এখন থেকে, আপনি যদি মেইন বইয়ের বেসিক ধরে ধরে প্রস্তুতি নিন, তাহলে আপনার ভাইভা প্রস্তুতিটা সহজ হয়ে যাবে। আমি যে 18তম জন্য ফ্রি বেশ কিছু ভাইভা লাইভ ক্লাস পরিচালনা করেছি, এখানে আমি বারবার কথাগুলা বলেছি, যারা আমল করেছেন তারা কিন্তু সফল হয়েছেন। তবে হ্যাঁ, আমাকে অনেকে 18তমতে আনুষ্ঠানিকভাবে কোর্স পরিচালনার জন্য রিকোয়েস্ট করেছিলেন অনেকেই, কিন্তু আমি আগ্রহী ছিলাম না। আমরা কেউই ভাইবার ব্যাপারে আসলে অতটা সিরিয়াস ছিলাম না যে ভাইবা এইভাবে আমাদেরকে বাদ দিতেও পারে। তো এইবার থেকে আমিও ভাইবার ব্যাপারে লিখিতর মতোই ইনশাল্লাহ সচেতন থাকব। আপনাদেরকে ভাইবা পর্যন্ত উত্তীর্ণ করার জন্য যা যা করা দরকার আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকের এই লাইভে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আমরা কিন্তু এবং 19তমের জন্য কিন্তু একটা বিশাল মেসেজ, আমাদের এই চূড়ান্ত ভাইভা ফলাফল বিশাল একটা মেসেজ। আপনি লিখিত প্রস্তুতিটা আপনার লিখিত সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে বেসিক থেকে মেইন বই ধরে, এখন বেসিকের কথা বললে একটা
পক্ষ আছে, মানে চিড়িয়াখানা থেকে মনে হয় যেন তারা স্টুডেন্ট এসে, তারা বলে হোয়াট ইজ বেসিক, বেসিক কি, বেসিক কি বলেন আপনারা, বেসিক বলে আমাদেরকে ধোকা দিচ্ছেন। আমি বলবো ধোকা দেওয়া আসলে আমাদের কাজ নয়, আপনি নিজে নিজেকে ধোকা দিচ্ছেন, আপনি নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছেন। কারণ নেগেটিভ দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে, পজিটিভ হতে হবে, চিন্তা চেতনার মধ্যে পজিটিভ থাকতে হবে। আপনার রিটেনের সিলেবাসটা এখনই মেইন বই ধরে ধারাবাহিকভাবে বেসিক বিষয়গুলো যদি আপনি এখন শিখে নেন, আপনার ভাইবা আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না। মেইন বই বেসিক সিলেবাস ধরে আপনাকে প্রস্তুতি নিতে হবে, একেবারে পূর্ণাঙ্গ লিখিত সিলেবাসটা পই পই করে টপ টু বটম এ টু জেড দাড়িকমা সহ, এবং এখানে কি কি ভাইবা প্রসঙ্গ প্রশ্ন বা ভাইবা রিলেটেড কি কি জিনিস থাকতে পারে সেটা আপনাকে এখন থেকেই নখদর্পণ রাখতে হবে। আপনি তো এখন আর ভাইবার প্রস্তুতি নেবেন না, রিটেনের জন্যই নেবেন, তো নেবেন। এরপরে রিটেন পরীক্ষার প্রশ্নটা আপনার যখন রিটেন পরীক্ষা হবে সেই প্রশ্নটাকে একেবারে অ্যানালাইসিস করে এর ভিতরে কি কি ভাইবা প্রশ্ন থাকতে পারে সেই জিনিসগুলা আপনার রিটেনের পরে ভাইবা কিন্তু ভালো একটা সময় দেয়, প্রিলির পরে রিটেনে এই সময়টা দেয় না। তখন আপনাকে এটা বিশ্লেষণ করে আপনার প্রস্তুতি নেওয়ার সুযোগ এসেছে। আপনার যারা 18তম ভাইবা বাদ পড়েছেন বা যারা 19তম পরীক্ষা দিবেন তাদের এই কাজটা করতে হবে। সাথে সাথে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের গণিতের বেসিকটা স্ট্রং করতে হবে, যাতে আপনাকে যেখান থেকে প্রশ্ন করুক আপনি আনসার দিতে পারেন। এই জিনিসগুলা কিন্তু আপনি এখন থেকে মাথায় নিয়ে আসতে হবে। একটা দেখেন, আপনাকে আমি যদি বলি আপনাকে এই পরিশ্রমগুলা করতে হবে, আপনারা অনেকেই কিন্তু আমার সাথে একমত হতে পারেন না, বলেন এত পরিশ্রম করার সময় কই। আপনি 0 ক্লাস থেকে কেজি থেকে মাস্টার্স পর্যন্ত কত বছর লেখাপড়া করলেন, কত পরিশ্রম করলেন, মন প্রাণ উজাড় করে দিলেন, জীবন যৌবন সব বিসর্জন দিলেন, আর আপনি এখানে এসে কিন্তু আপনার ওইটা হলো আপনার সার্টিফিকেট অর্জন করার জন্য, কিন্তু আপনি এখন জীবনকে গঠন করার জন্য, নিজেকে পরিচয় দেওয়ার মতো, নিজেকে সর্বশেষ এক প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি 1 বছর 1.5 বছর আপনি এখানে সময় দিতে পারবেন না, তাহলে তোরে বাবা হবে না। সিরিয়াস হতে হবে, সিরিয়াস হতে হবে। এই যুদ্ধ একাডেমিক যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ, এটা আপনাকে স্বীকার করতে হবে। অল্প সময় বিশাল সিলেবাস আপনাকে কভার করতে হয়, এটা আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। আমার কথাটা মনের ভিতরে ধারণ করেন, লালন করেন, উড়াইয়া দিবেন না, এখন আর উড়িয়ে দেওয়ার সময় নেই। তাহলে আপনারা যারা টিউশনি করেন এসএসসি এসএসসি লেভেল, তারা কিন্তু বিশাল প্লাস পয়েন্টে আছেন। 8ম 9ম 10ম এইচএসসি এই ভিতগুলো আপনার ভাইবার জন্য, এগুলা ভাইবার জন্য আপনার এই ভিতগুলো একটু স্ট্রং করতে হবে। এবং ভাইবা কিছু প্রেজেন্টেশন ডেমো ক্লাস আমি এবার চেষ্টা করব কিছু নেওয়ার জন্য বা দেওয়ার জন্য। আপনারা যদি আমার সাথে সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, আমি ভাইবার বিষয়টা নিয়ে কালকে পুরো রাত আমি আসলে শান্তিতে ঘুমাতে পারি নাই। আমার স্টুডেন্ট শত শত স্টুডেন্ট যাদেরকে আমি রাত দিন পরিশ্রম তারাও করছে, আমিও তাদের সাথে থেকে রিটেনের ফুলসরাতের মতো ফুলসরাত পার হলাম। ঠুকনো ভাইবা আমাদের স্বপ্ন ভঙ্গ করে দিল, ঘুম আসে না, ঘুম আসে নাই অনেকের। কালকেও সরাসরি ওই যে বললাম প্রথমে লাইভের শুরুতে, চোখের পানি দেখেছি, ফোনে কান্নার আওয়াজ শুনেছি, মেসেজে হতাশার চিত্র ফুটে উঠেছে। তো আমি আসলে অনেকের ফোন ধরি নাই, মানে ফোন ধরার সুযোগ হয় না, আমি মেসেজগুলো রিসিভ করে রেখেছি। সম্ভব হলে আপনাদেরকে সফলতার মেসেজগুলোও দেখাবো, ভাইবাতে বাদ পড়ার মেসেজগুলোও দেখাবো, সবই আপনাদের সাথে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো যে কথাটা বলতেছিলাম, আমি বলতেছি যারা অনুত্তীর্ণ হয়েছেন এবং 19তম যারা দিবেন তাদের ভাইবার বিষয়ে একটু টাচ করলাম। এইভাবে আপনি যদি রিটেনটা এইভাবে প্রস্তুতি নিন যে পূর্ণাঙ্গ সিলেবাস ধরে ধরে, তাহলে আপনার এই লিখিত প্রস্তুতিটা যেমন হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে, এবং আপনি 80, 90, 95 নাম্বার উঠাতে পারবেন, তাহলে ভাইবাও আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। কারণ এই যে আপনি স্টাডি করবেন, আপনার কিন্তু জানার পরিধি বাড়বে। আপনারা যারা বলতেছেন যে শর্টকাটে আপনি এই ফুলসরাত পার হয়ে যাবেন বিশেষ কোনো আমলের দ্বারা, বিশেষ কোনো দোয়ার বরকতে, আপনার জন্য এই রাস্তা নয়। আপনি মানেন বা না মানেন, হাজারে লাখে 2-1 জন অতিরিক্ত মেধাবী আব্দুল কাদের জিলানী হয়ে আসতে পারেন,
তাদের প্রসঙ্গ ভিন্ন, তাদের জন্য আমি লাইভ করি না, তাদেরকে নিয়ে আমি কথা বলি না। আমি বলতেছি আপমার সাধারণের কথা, স্বাভাবিকদের জন্য। তো শর্টকাটে এই ফুলসরাত পার হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেটা করতে হবে, পূর্ণাঙ্গ লিখিত সিলেবাস দাড়ি কমা সহ আপনাকে মূল বই ধরে বেসিক থেকে শিখতে হবে। বিগত বছর প্রশ্নপত্র তো শিখবেনই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আপনার ভাইবা পর্যন্ত আপনার প্রস্তুতিটা অনেকাংশে হয়ে যাবে। দেখেন, আর ভাইবার জন্য আমাদেরকে আরেকটু স্ট্রংলি প্রিপেয়ার্ড হতে হবে। এইবারের 17তম ভাইবা থেকে আমি কিন্তু এই অভিজ্ঞতা পাই নাই যে ফেলের এই যে রমরমা চিত্র, কিন্তু এখন আমরা অ্যালার্ট। আপনার ভাইবার জন্য আরো সচেতন হয়ে যেতে হবে। আর যারা স্কুলে উত্তীর্ণ হয়েছেন তারা মনে করবেন না যে আমার কাজ শেষ, যারা কলেজে উত্তীর্ণ হয়েছেন তারা মনে করবেন না আমার কাজ শেষ। আপনি নাম্বার কিরকম পেতে পারেন, বা আপনার আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের যে তালিকা বা চিত্র কেমন হতে পারে, সেই বিষয়টাও একটা বিবেচ্য বিষয়। এই জন্য আপনাদেরও যদি এইজ থাকে, যদি আপনি দুইটা সার্টিফিকেটে একেবারে খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন সেটা ভিন্ন কথা, তাহলে তো আর দরকার নাই। কিন্তু যদি মনে করেন নাম্বার কম আসবে, বা একটা হয়েছে আর একটা হয় নাই, বিশেষ করে অনেকের স্বপ্ন, ড্রিম লেকচারার ম্যাথমেটিক্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, প্রফেসর ম্যাথমেটিক্স, স্টেপ বাই স্টেপ ধাপগুলো তো আসে লেকচারার থেকে। তারা কলেজের জন্য মন প্রাণ উজাড় করে চেষ্টা করেন। দেখেন, যে কথাটা বলতেছিলাম, একাডেমিক জীবনে আপনি যদি এত বছর, 25 বছর 26 বছর ব্যয় করতে পারেন আপনার নিজের জীবনকে সাজানোর জন্য, পরিবারকে গুছিয়ে নেওয়ার জন্য, মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য, আপন জনের মুখে হাসি ফুটানোর জন্য, আপনার জীবন থেকে কি আপনি আরো 1-2টা বছর বিসর্জন দিতে পারেন না? অতিরিক্ত ইনকাম থেকে বেঁচে থাকার জন্য সীমিত ইনকামে নিজেকে লিমিটেড করে আপনি আরো 2টা বছর, 1.5টা বছর, 1টা বছর, 6টা মাস আপনি কি নিজের জন্য বিসর্জন দিতে পারেন না? আপনার যদি 6 মাস 1 বছর আপনি নিজেকে ওই প্রস্তুতির মতো প্রস্তুতি নিয়ে রেডি করেন, তাহলে আপনার বাকি জীবনটা যে কত সুন্দর হবে, কত সুসজ্জিত হবে। আপনি আপনার আশেপাশের সফলতা ব্যর্থতার গল্প দেখলে কিন্তু আপনি বিষয়টা ফিল করতে পারেন আশা করি। আমি বলবো হতাশ হওয়া যাবে না। আপনার একজন লোকের হতাশ হলে আপনার ফুল ফাউন্ডেশন, আপনার 25 বছর হতাশ হতে হবে। 25 বছরের হতাশার চিত্র, সফলতার চিত্র এই হতাশার কারণে আপনার দমিত হয়ে যাবে। আপনার সারা জীবনের জন্য আপনি ভেঙে পড়ে গেলেন। আপনাকে ঘিরে আপনার পরিবার, আপনার আপনজন, আপনার একটা সমাজ, টোটাল সিস্টেমটা ভেঙে পড়ে যাবে। তাই বলবো, আপনি যদি হতাশ হন তাহলে আপনার বাবা কি বুঝে, মা কি বুঝে, অন্তত এই সেকশনটা তারা আরো বেশি হতাশ হয়ে যাবে। তাদেরকে বুঝে আনতে হবে, তাদেরকে হতাশ হতে দেওয়া যাবে না, তাদের স্বপ্ন ভঙ্গ হতে দেওয়া যাবে না। একবার পারি নাই কি হলো, আমি আরেকবার চেষ্টা করব, প্রথমবার পারি নাই দ্বিতীয়বার পারবো, এখন আমি রিটেন ফ্রিলি ভাইবা এগুলা দিয়ে এসেছি সেই রাস্তা। আচ্ছা, আপনাকে যদি কেউ একবার বেহেশত দেখায় নিয়ে আসতো, তাহলে কিন্তু আমি আর আপনাকে, দুনিয়া সব শয়তান এক জায়গায় হইলো আমাদের আপনাকে ধোকা দিতে পারতো না। ঠিক আপনি এখন কিন্তু সেই ফ্রিলি রিটেন ভাইবা, তারপরে আপনার আশেপাশে যারা উত্তীর্ণ হয়েছে সেই প্লেসটা আপনি দেখে এসেছেন। এখন আর আমার মনে হয় আপনাকে কেউ ধোকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আপনি ওইভাবে নিজেকে প্রস্তুত করেন, আপনার হতাশ হওয়া যাবে না। আমি কেন হতাশ হব? আমি ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করেছি, আমি ম্যাথমেটিক্স নিয়ে মাস্টার্স করেছি, আমি সেই এসএসসি লেভেল থেকে ইনকাম করে পরিবারকে সাপোর্ট দিতেছি, আমি সেই এসএসসি লেভেল থেকে, অনার্স লেভেল থেকে আমার পরিবারকে সাপোর্ট দিতেছি, নিজের ব্যয়ভার বহন করতেছি। আমি কেন হতাশ হব? হতাশা আমাকে আপনাকে মানায় না। আমাকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যদি আপনি আর আমি ঘুরে দাঁড়াতে পারি, তাহলে আজকের এই হতাশার চিত্র, এই ফেলের চিত্র হবে আমার জীবনের জন্য আশীর্বাদ, আমার জীবনকে প্রতিষ্ঠিত হওয়ার একটা টার্নিং পয়েন্ট। আর আপনি যদি এখন হতাশ হয়ে গেলেন, এখানেই আপনি হেরে গেলেন, এখানেই আপনি হেরে গেলেন, এখানেই আপনি শেষ হয়ে গেলেন, না, এতটুকু হতাশ হওয়া যাবে না এক জীবনে। সফলতার জন্যই হতাশা আসে, সফলতার জন্যই ব্যর্থতা আসে। এগুলোই সকল কিছুই হলো সফলতার জন্য আপনার প্রভাবক, যাতে আপনি পরের বার আরো দ্রুত সফল হতে পারেন।
এই জন্য আমি আপনাকে এই স্টেপ বাই স্টেপ আপনাকে ফর্মুলাগুলো দিব, এবং আপনি আমার এমটি বিলাল অনলাইন প্ল্যাটফর্মের সাথে থাকেন, আমাদের ফেসবুক পেজ ফলো করেন, গ্রুপের সাথে থাকেন, ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত পরামর্শ দিয়ে থাকি, গাইডলাইন দিয়ে থাকি এবং ফ্রি অনেক ক্লাস দিয়ে থাকি। আপনি সেইগুলা করেন, আপনার কাছে মেইন বই আছে সেগুলা কমপ্লিট করেন, সিলেবাস ধরে ধরে পড়াশোনা করেন, সাথে আপনার স্বাভাবিক জীবনযাপন সেটা তো আপনি করবেনই, আপনার ইনকামগুলো মোটামুটি সচল রাখেন, হতাশ হলে চলবে না। বিশেষ করে যারা ম্যাডামরা আছেন তারা অনেক বেশি হতাশ হয়ে পড়েন, পারিপার্শ্বিক কারণে বেশি হতাশ হয়। যারা ম্যারিড তাদের হয়তো শ্বশুর বাড়ি থেকে এক ধরনের চাপ আসে, আবার বাপের বাড়ি থেকে আরেক ধরনের ব্যঙ্গাত্মক চাপ আসে, সব মিলিয়ে তারা বেশি চাপে থাকে। হ্যাঁ, আর্থিক দিক বিবেচনা করলে পুরুষটা বেশি চাপে থাকে, কিন্তু কেউই আসলে কোনো অংশে ক্ষতিগ্রস্ত কম হয় না। এবার আসেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আপনারা একটা বিষয় অবগত আছেন যে এনটিআরসি কিন্তু এই কথা পরিষ্কার করে বলে নাই যে আমরা শূন্য পদে আপনাদেরকে পাস করিয়েছি, এই কথা কিন্তু এনটিআরসি বলে নাই। এনটিআরসি এখন ভাইভাতে যে বেশ কিছু প্রার্থীকে বাদ দিয়েছে, কিছু ওনাদের কারিগরি ত্রুটি, ব্যক্তিগতভাবে ভাইভা বোর্ডে যিনি ছিলেন ওনাদের তো কিছু ব্যক্তিগত পার্সোনালিটির কারণে ভেরি করে, এটা যেমন ঠিক, কিন্তু ওনারা ওই যে আপনার যে শূন্য পদের যে একটা টার্গেট আছে অনেকটা ওই রকম করে করে উত্তীর্ণ করে নিচে দিয়ে কিছু বাদ দিয়ে দিছে, অনেকটা আমরা এইরকম ধারণা করতেছি, মানে এটা একটা বড় কারণ। আর আপনারা যারা বিভিন্ন মাধ্যমে জানতেছেন যে 20,000 প্রার্থী ফেল গেছে ভাইভা, পুরোটা ঘটনা সত্য নয়। তার মধ্যে বিশেষ একটা পর্যায়ে যেমন স্কুল 2-তে অনেকে ভাইভা বেশি বাদ পড়ার কারণ আছে, ভাইভাতে অনেক বেশি বাদ পড়েছে, কিছু কিছু সাবজেক্টে ভাইভা বেশি বাদ পড়েছে। আর আপনার অনেক প্রার্থী ভাইভাতে 2,500+ প্রার্থী তো উপস্থিত হন নাই, তো এই একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু এখানে আছে, এবং তো এটা কিন্তু এভারেজ এফেক্ট করছে, মানে এই 30,000টা আসলে 30,000 নয়, 20,000টা আসলে 20,000 নয়, সরি, এটাকে আমরা ওই যে আরো কম দর বলতে হবে, মানে 30% আসলে সত্যি সত্যি 30% নয়, এটা হলো টোটাল আর কি, যারা পরীক্ষা দেয় নাই, যারা ভাইভা বোর্ডে খামখেয়ালি করেছেন, যারা কাগজপত্রের ত্রুটি ছিল, শিক্ষাগত যোগ্যতার ত্রুটি ছিল, এবং বিশেষ একটা পর্যায়ে অনেক ভাইভাতে ফেল, সব মিলিয়ে 20,000। অরিজিনাল চিত্র অবশ্যই আরো অনেক কম, বুঝতে পেরেছেন, আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমার ধরেন 15 নিচেই থাকবে, উপরে হবে না। আবার এই অনেকেই এই যে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অনেকে আবার চাকরিতে জয়েন করবে না, বিশেষ করে যারা ধরেন রাজস্ব খাতের 13, 14, 15, 16 গ্রেডে আছে, তারা হাই স্কুলে আসতে চাইবে না বাস্তবতার কারণে। তো যাই হোক, এখন যারা উত্তীর্ণ হয়েছেন, এবার আমি কিন্তু এতক্ষণ অনুত্তীর্ণকে নিয়ে কথা বলেছি, এবার যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের প্রসঙ্গে কয়েকটি কথা বলে আমি লাইভটি শেষ করব। আপনাদের প্রসঙ্গে যে কথাগুলো আমি বলবো সেটা হলো যে একটু আগে যেটা বলেছিলাম, এনটিআরসি বলা নাই যে আপনাকে সার্টিফিকেট দিলাম আর চাকরি হয়ে যাবে, আপনার এখন এই সিস্টেমটা আসে নাই। তো এই জন্য আপনারা যদি মনে করে থাকেন আপনার বয়স আছে এবং আপনি নাম্বার কম পেয়ে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার কিন্তু বসে থাকার সময় নাই, আপনাকে এখন থেকে শুরু করতে হবে, পুনরায় আপনাকে আবার শুরু করতে হবে। 18তমের জন্য যে যুদ্ধ করেছেন আপনার অভিজ্ঞতার আলোকে, 19তমের জন্য সেটাকে মহাযুদ্ধ হিসেবে নামিয়ে নিতে হবে। কথা ক্লিয়ার? আপনি স্কুলে উত্তীর্ণ হয়েছেন কিন্তু আপনার কলেজ পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, বা কলেজ দিয়েছেন হয় নাই, অবশ্যই আপনি জানেন না অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার, বিশেষ করে ম্যাথমেটিক্সের কথা যদি বলি, অনেক চাকরিজনিত তফাৎ রয়েছে, সামাজিক ভ্যালুতে তফাৎ রয়েছে, সম্মান এবং সম্মানিত অনেক তফাৎ রয়েছে। তাহলে আপনার ড্রিম জব যদি হয়ে থাকে লেকচারার ম্যাথমেটিক্স, তাহলে আপনাকে আর বসে থাকার সময় নাই। আপনার ভিতর যদি নেগেটিভ চিন্তা আসে, সিলেবাস কি পরিবর্তন হবে, এই কি বিকল্প প্রশ্ন থাকবে, এই হবে সেই হবে, এই নেগেটিভ চিন্তা যারা থাকবে তাদেরকে আমিও পরিহার করি, আপনিও পরিহার করেন। এই সকল কথা বলার এখন সময় নেই। কি পরিবর্তন আসবে?
পরিবর্তন আসলেই 2% 1% কি আসবে বা যাবে, এটা নিয়ে তো আমার মূল প্রস্তুতিটাকে আমি ব্যাঘাত ঘটাইতে পারি না। তারা বসে থাকলে চলবে না, তারা আবারও শুরু করে দিন। আর যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা একেবারে ফ্রেশ দিবেন, আপনারা অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে আপনারা কিন্তু অলরেডি বাস্তবতা জেনে গেছেন। আপনাকে কতটুকু কঠোর উদ্যোগে টোটাল লিখিত সিলেবাসটা কভার করতে হবে, বেসিক থেকে আপনি ধারণা পেয়ে গেছেন। এবং এই এমনভাবে কভার করতে হবে যেন ভাইভাতে এই প্রসঙ্গে আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি স্মার্টলি অ্যান্সার দিতে পারেন। এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে। এখন থেকে এইভাবে প্রিপারেশন নিতে হবে, হতাশ হওয়া যাবে না এবং বসে থাকা যাবে না। আর যারা মনে করেন শর্টকাটে পার পেয়ে যাবেন, আপনাকে আমি বলবো আপনি এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা যান। শর্টকাটে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এই অন্তত শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা আর এখন আমাদের আবার বলতে হচ্ছে ভাইভা পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন না। যাদের স্বপ্ন আসলেই আপনি হবেন মানুষ গড়ার কারিগর, আপনি হবেন গণিত বিষয়ের একজন শিক্ষক, যেটা আপনার মনের ভিতর লালিত স্বপ্ন, আপনার ড্রিম জব, আপনার সাধনা, আপনার আরাধনা, আমি পারবো, আমাকে পারতে হবে, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো। আসুন, আপনাকে আমি খুঁজছি, আপনাকে আমি চাচ্ছি, আপনাকে আমি পরিচর্যা করে ঘটে দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনার তকদির রাখে এবং আপনার ওই রকম পরিশ্রম করার মন মানসিকতা থাকে। তাহলে এই সিস্টেমেটিক্যালি আপনাকে অগ্রসর হতে হবে, শর্টকাটে আপনার অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। আর আপডেট 19তম সার্কুলার হয়তো খুব দ্রুতই আসবে, আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি। আমার থেকে আপনাদের কাছে এসব আপডেট আবার বেশি থাকে। আপনাকে এবার রিটেনের জন্য প্রিলির পরে খুব একটা সময় দিবে না। আপনারা অলরেডি জেনেছেন যে প্রিলি, রিটেন, ভাইভা 3টা ধাপের কারণে অনেক সময় ব্যয় করতে হয়। তো ভাইভার সময়টা ওনারা কমাতে পারবে না, যেহেতু ভাইভা 30 জন করে হয়। কিন্তু আপনার প্রিলির সাথে ওনারা চাইলে প্রিলির পরপর রিটেন নিয়ে নিতে পারবে, যে আগের দিন পরের দিন একত্রে বা সকালে বিকালে বা 1 মাসের ভিতরে 1 মাস পরে, এটা ওনাদের খুশি, ওনারা নিয়ে নিতে পারবে। আপনাদেরকে আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই, আসলে এই চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য সার্কুলার পরের সময়টা আসলে সময় নয়। এটা হলো আপনার অনেকটা, আমরা যদি এসএসসি এসএসসির সাথে তুলনা করি, ওই যে টেস্ট পরীক্ষা হয়ে গেলে যেরকম আপনার এইচএসসি বা এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা হয়ে গেলে যে পরীক্ষা একটা ভাব চলে আসে, আমেজ চলে আসে, তখন হলো আসলে সেই মোমেন্ট, নিজেকে একটু জাস্ট গুছিয়ে নেওয়া। ঠিক আসলে এই আপনার এই যে পরীক্ষা, এই শিক্ষক নিবন্ধন, প্রিলি, রিটেন, যাই বলেন না কেন, এখন হলো আপনার পড়াশোনার সময়, এখন আপনাকে প্রস্তুত হওয়ার সময়। ও যখন সার্কুলার দিয়ে দিবে তখন জাস্ট নিজেকে একটু গুছিয়ে নিবেন খালি মাত্র। আর আপনারা মনে করি তখন আমি পড়াশোনা শুরু করব, হায় হায় হায়, এই জায়গাটাই হইলো আমরা ধরা। ওই সময় আসলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতিটাকে জাস্ট গুছিয়ে নিবেন, কিন্তু ওই সময় শুরু করবেন না। শুরু তো করবেন এখনই বা আরো আগে। কথাটা কি বুঝতে পেরেছেন? আমাদের কোন জায়গায় সমস্যা? আমরা অন্য কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু এইভাবে সার্কুলার আশায় বসে থাকি না। সার্কুলার আশায় বসে থাকলে আপনি শেষ। 2-1 হয়তো আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন, তারা ওভার ট্যালেন্ট, ওভার জ্ঞানী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাদের কথা ভিন্ন, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের কথা ভিন্ন। আম জনতার কথায় আসেন। এই জন্য আপনারা যারা সার্কুলার আশায় বসে আছেন, সার্কুলার দিলে পড়াশোনা করবেন, তারা আসলে ভুল করতেছেন। কারণ আপনার এই সুদীর্ঘ একাডেমিক স্তরে আবার অনেকে কমেন্ট করবে যে আমি তো গণিত নিয়েই পড়েছেন, আপনি তো অনার্স করেছেন, তাহলে আপনাকে আবার কেন এগুলো নতুন করে পড়তে হবে? আরে বাবারে, আপনি তো অনার্স করেছেন, ফার্স্ট ইয়ারে কয়টা গণিতের বই ছিল, সাথে নন মেজর ছিল, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, একটা ইয়ার থেকে একটা ইয়ারে বই শুধু চাপ আর চাপ। এই প্রত্যেকটা কোর্সকে আপনার নখদর্পণে 4-5 বছর ওইভাবে থাকার কথা না তো। কারণ আমরা যে টিউশনি গুলো করি, আমরা করি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বিশাল সিলেবাসের প্যাটার্ন, অনার্স লেভেলের, এটা কিন্তু আমাদের সিলেবাস, আমাদের নখদর্পণের টোটালটা থাকার কথাও না। হ্যাঁ, যারা হয়তো ভালো পড়াশোনা করেছেন তাদের একটু বেশি ভালো
তাদের দখলে আছে, যারা কম করেছেন তাদের একটু কম আছেন, কিন্তু ওভারঅল আজকে আপনাদের আমি একটা কথা বলবো, ওভারঅল যদি আপনি এই লিখিত এবং ভাইভা উত্তীর্ণ হতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আমি আমার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাকে বলতে চাচ্ছি, আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যে আমি অনার্স ম্যাথমেটিক্স, মাস্টার্স ম্যাথমেটিক্স, আমার অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, এসএসসি জিপিএ 5, এসএসসি জিপিএ 5, আমি 2000-3000 স্টুডেন্ট প্রাইভেট পড়াই, এই সকল সব চিন্তা ঝেড়ে ফেলে দিতে হবে। আপনাকে মনে করতে হবে আমি সদ্য ফুসফুটিত এসএসসি পাস মাত্র একজন, একেবারে আমাকে জিরো থেকে এই লিখিত সিলেবাসটাকে প্রস্তুতি নিতে হবে যাতে আমি ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হতে পারি। একেবারে জিরো থেকে আমাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। একাডেমিক পড়াশোনার মতোই পার্থক্য হলো এখানে আপনি খুব স্পিডে সময় নিয়ে, যেহেতু এখানে সিলেবাসটা বিশাল, আপনাকে এগিয়ে যেতে হবে, বসে থাকার কোনো সুযোগ নাই। আপনাকে রুটিন করে আপনার এই যে সামনে আসতেছে ঈদ, বিভিন্ন দিবস, বিভিন্ন অকেশন, বিভিন্ন বন্ধ, এই জিনিসগুলোকে আপনি ওই যে আমি বললাম জীবন থেকে 1-2 বছর, 1 বছর আপনাকে বিসর্জন দিতে হবে। তাহলে জীবন থেকে 1 বছর বিসর্জন দেওয়া মানে কি? ঈদের ছুটি আপনার বাতিল করতে হবে, বিভিন্ন অকেশনের ছুটি বাতিল করতে হবে, বিভিন্ন জায়গায় বেজায়গায় দাওয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে সময়টা কমিয়ে দিতে হবে। অনেকে আছে না আবার ওই যে বিপরীত মেরুর প্রতি আসক্ত হইয়া সময় নষ্ট করেন, পুরুষ হলে মেয়ে, মেয়ে হলে পুরুষ, বা অনেকে অনেক ভাবে সময় ব্যয় করেন। সেই জিনিসগুলো থেকে নিজেকে আবার কাম করে টিকিয়ে রাখতে হবে। মানে শয়তানের ধোকায় পড়া যাবে না, দুনিয়াবি সমস্ত ধোকা থেকে নিজেকে আগলে রাখতে হবে। কারণ এই ধোকাটাই আপনাকে কিন্তু বোকা বানিয়ে রেখেছে। আপনাকে এই ধোকা থেকে নিজেকে ওভারকাম করে আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আপনজনের মুখে হাসি ফুটানোর জন্য, বাবা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, ভালো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই একটা বছর আপনাকে বিসর্জন দিতে হবে। তাহলে আপনি যে একাডেমিক স্তরে 25 বছর নিজেকে বিসর্জন দিয়ে রেখেছেন, জন্ম থেকে 25 বছর, 30 বছর, সবগুলাই বৃথা যাবে। আর যদি একটা বছর আপনি নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে সাফল্যমণ্ডিত ইনশাআল্লাহ। বাকিটা আপনার তকদির, আপনার রিজিক, আল্লাহ পাক আপনাকে যেখানে বন্টন করে রেখেছেন আপনাকে সেখানেই যেতে হবে। জানি না আমার কথায় আপনারা কতটুকু আশ্বস্ত হতে পেরেছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের 19তম ভাইভা পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়, একাডেমিক বলেন, অন্যান্য পরামর্শ বলেন, গাইডলাইন বলেন, রিটেনটাকে যেভাবে গুরুত্ব দিয়ে আপনাদের সাথে আসি, ইনশাল্লাহ ভাইভাটা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো, কথা দিলাম। কিভাবে আরো বেশি ভাইবার জন্য নিজেদেরকে প্রস্তুত করা যায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমি অ্যানালাইসিস শুরু করতেছি, অলরেডি করে দিয়েছি। কালকে রাত্রে থেকে ভাইবায় যে কয়েকজন আমার রিটেনে খুব ভালো করে বা পাশ করে অনুত্তীর্ণ হয়েছেন, তাদের সাথে কথা বলে মেসেজ পেয়ে বা তাদের বিষয়গুলো মাথায় নিয়ে মানে খুবই চাপে আছি, খুবই কষ্টে আছি। আসলে মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আমি কিন্তু লাইভে এসেছি আপনাদেরকে আরো কিছু বিষয় আরেকটু অবগত করার জন্য, সচেতন করার জন্য। বিশেষ করে ফ্রেশ যারা আছেন তাদেরকেও অ্যালার্ট হতে হবে। ফ্রেশ তারা প্রথমবারের মতো রিটেন দিবেন। আরেকটা বিষয় হলো, আগেকার সময়, আমাদের সময় বা তারও আগে কেউ কিন্তু দেখেন, এটা একটা কিন্তু আলাদা একটা পয়েন্ট, এতটা প্রস্তুত হয়ে পরীক্ষায় যেত না। কিন্তু এখন কিন্তু যেমন আমি যে 9টা বেচ পরিচালনা করতেছি, স্কুল পর্যায়ের 19তম, কলেজ পর্যায়ের অলরেডি করতেছি। ঈদের পরে এই ঈদের পরে 20 তারিখে 10 নম্বর বেচ স্কুল এবং কলেজের আমি শুরু করতেছি, অলরেডি অ্যাডমিশন নিতেছি। তো প্রথম 20 জনকে প্রত্যেক বেচে আমি 20% ছাড় দিয়ে অ্যাডমিশন করাই, বেচটা রেডি করার জন্য। প্রথম 20 জন হয়ে গেলে আর ছাড়টা আমি দেই না। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ। এই যে এখানে কিন্তু ধরেন 700-800 লোক, যদি আমি দুইটা মিলে এভারেজে, অনেকে আছে স্কুলে আছে কলেজে আছে, তো এভারেজে 700-800 লোক
কিন্তু তারা কিন্তু সে পরিশ্রম করতেছে, পড়াশোনা করতেছে, প্রস্তুতি নিতেছে। আপনিও কিন্তু তাদের সাথে তারই একজন প্রতিপক্ষ, আপনি কিন্তু তারই একজন প্রতিপক্ষ, আপনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন না। তাহলে দেখেন আপনি তো এখনই পিছিয়ে গেলেন, আর চূড়ান্ত পিছাবেন কি? আগে আমরা যখন পরীক্ষা দিতাম বা আমাদের আগে যারা দিত, কেউই অত স্ট্রংলি প্রিপারেশন নিয়ে যেত না। তো যেহেতু এটা একটা এই মানে পারস্পরিক যুদ্ধ, তো এই পারস্পরিক যুদ্ধ তখন কিন্তু মোটামুটি 60, 70, 50, 44, 40 সবাই সবাইকে মানে পরীক্ষার হলেও কোঅপারেশন করতে সুযোগ থাকলে বা সবাই মোটামুটি একটা রেজাল্ট করতো। এখন তো আপনার প্রতিপক্ষ অনেক স্ট্রং, তো আপনি দুর্বল হলে তো আপনি এখানেই পিছিয়ে গেলেন। এই যুদ্ধের ময়দানে তো আপনি মানে হারার আগেই হেরে গেলেন। এই জন্য তখনকার আর এখনকার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিই, আমি কিন্তু তখন জানতাম না যে লিখিত পরীক্ষার সিলেবাস নামে কিছু আছে। আমি কিন্তু এই জানি না কে পরীক্ষা নিতে, আমরা ওই যে আবেদন করছি, পূরণ করছি, পরীক্ষা দিছি, আর তখন আমরা অনার্সের সবগুলো বই পড়ছি, মানে পুনরায় রিভিশন দিছি। আর আমরা আমি আগে থেকে অনার্স স্তর নিয়ে কাজ করতাম, অনার্সের স্টুডেন্ট প্রাইভেট পড়াতাম এবং প্রাইভেট ইউনিভার্সিটি জব করার কারণে অনার্সটা নখদর্পণে ছিল। কিন্তু অনেকের ক্ষেত্রে তো সেটা না। তো আমরা কিন্তু সিলেবাস কি সেটাও বুঝতাম না, ওই যে কিভাবে কি হবে ওই প্রস্তুতি নিচ্ছি আর পরীক্ষা দিচ্ছি, আমার মতো এরকম সবাই। কিন্তু এখন আর সেই সময় নাই। এখন আমরা সবাই জানি স্পষ্ট ফ্রিলি সিলেবাস আছে, লিখিত সিলেবাস আছে। চাকরি পাওয়াটা এখন কত টাফ ব্যাপার হয়ে গেছে, প্রতিযোগিতাটা এখন কত কঠিন একটা ব্যাপার, কত কঠিন একটা স্টেপে চলে গেছে। আপনার সাথে যারা পারস্পরিক যুদ্ধ করে, আপনার আশেপাশের লোকজন যারা চাকরিতে জয়েন হবে, আপনিও তাদের সাথে যুদ্ধক্ষেত্রে নামতে হচ্ছে। সেই আপনার যে বন্ধু, এই যে আপনার পাশে যে বন্ধু দাঁড়িয়ে আছে, ধরেন আপনার বাড়ি হবিগঞ্জ উপজেলা, আপনার বন্ধুর বাড়ি হবিগঞ্জ, এই গণিতের দোস্ত যার লগে আপনি এক বেডে খাইতেছেন, ঘুমাইতেছেন, সেই আপনার চাকরির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আপনি আমার কথা মানেন বা না মানেন, হয়তো আপনার বন্ধু পড়তেছে, আপনি বসে বসে মোবাইল টিপতেছেন, আপনি বসে বসে গার্লফ্রেন্ডের সাথে আলাপ করতেছেন, আর আপনার বন্ধু বসে বসে পড়াশোনা করতেছে। এখানেই তো পিছিয়ে গেলেন, কারণ যার সাথে আপনি থাকতেছেন, পড়তেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, এই যেহেতু বিষয়ভিত্তিক চাকরির পরীক্ষা, সেই তো আপনার প্রতিদ্বন্দ্বী। আরে আপনি বুঝেন না কেন? সেই তো আপনার প্রতিদ্বন্দ্বী। আমার এখানে এক বেচে পড়তেছেন আপনারা, ধরেন একটা বেচে, যেমন আমাদের প্রথম বেচে আছে 130 জন গণিতে সহকারী শিক্ষক, আর লেকচারার মনে হয় 90-95 জন। এই যে আপনারা এক বেচে আছেন, এরাই তো আপনার প্রতিদ্বন্দ্বী, এরাই তো আপনার প্রতিযোগী। তো আপনাদের মধ্যে যে আমি যে পরীক্ষা নিই, আপনারা তো দেখেন সবাই কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক, আমার কোর্সে আমি অধ্যায় ভিত্তিক যে পাঠ যাচাই পরীক্ষাগুলো নিতেছি, অধ্যায় ভিত্তিক, সবাই কিন্তু দিচ্ছে না। তো আপনার এই সাথে যে প্রতিযোগী, সে তো দিচ্ছে, আপনি দিচ্ছেন না, তো আপনি পিছিয়ে যাইতেছেন না। আপনি বুঝেন না কেন কথা? আপনি আমাকে বলবেন যে স্যার আমি তো সময় পাই না, তো চাকরিরও সময় নেই আপনার কাছে যাওয়ার, আমি তো প্রস্তুতি নিতেছি কিন্তু পরীক্ষা দেওয়ার টাইম পাই না। তো আপনার লগে যে আপনার সহযোদ্ধা, আপনার বিরোধী পক্ষ, যার সাথে আপনার যুদ্ধ করে চাকরিটা ছিনিয়ে আনতে হবে, সে তো ঠিকই দিতেছে। আপনি পারিবারিক জটিলতা ভোগার কারণে পারেন না, সে তো পারতেছে। এখন দেখেন আপনি তো এখান থেকে পিছিয়ে যাইতেছেন। আপনারা যে বন্ধুরা অনার্সের পরীক্ষার হলে, মাস্টার্সের পরীক্ষার হলে খুব মানে সুসম্পর্ক নিয়ে, মানে দোকান থেকে চাটা খেয়ে একেবারে হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা দিয়ে সুযোগ থাকলে একজন একজনের কপারেশন করতেছেন, লিখিত পরীক্ষার হলে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে হোয়াট ইজ দিস, সেটা চিত্র ভিন্ন। আপনি তাকে 5 মার্ক দেখাইলে আপনি তার থেকে 5 মার্কে পিছিয়ে গেলেন, চাকরিটা আর আপনার না। বিষয়টা উপলব্ধি করেন। এটা দুনিয়ার মধ্যে হাসরের ময়দানের মতো, দুনিয়ার মধ্যে হাসরের ময়দানের মতো, এটা হাসরের ময়দান। ওইখানে আপনার ইয়ানাপসি আপনারা যান, আপনার নিজেকে বাঁচাইতে হবে। আপনার বন্ধু আপনাকে দেখাবে না, সে আপনাকে সহযোগিতা করবে না, কারণ সে জানে আপনি দয়া করে যদি আপনার বন্ধুকে এগিয়ে দিলেন, আপনি 60 পাইলেন, বন্ধু 70 পাইলো, যদি চাকরির পোস্ট একটা হয়, এখনো পর্যন্ত যে নিয়ম আছে তার চাকরি হবে। আবার শূন্য পদে যখন পাস করাবে, তখন তো শূন্য পদ যতটি আছে অতটি ধরেই পাস করাবে। সেই ক্ষেত্রে তখন যে নাম্বার বেশি পেলো তার হয়ে গেল, যে নাম্বার কম পেলো তার হলো না। তাহলে প্রতিযোগিতাটা তো এখন এই ঘর থেকে শুরু, আপনার পাশের বন্ধু থেকে শুরু, আপনার বান্ধবী থেকে শুরু, আপনার সাথে সেই তো আপনার সহযোদ্ধা। মাথায় রাখতে হবে বিষয়টা, ওইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। সে আপনার বন্ধু যদি বিসর্জন দিতে পারে, সে যদি ত্যাগ করতে পারে, ভোগ করার অধিকার তারও আছে, তারই আছে। এই জন্য আপনার ভোগে নয় ত্যাগেই সুখ। আপনি এখন ত্যাগ করতে পারলে পরে ভোগ করতে পারবেন না, এখন ভোগ করলে পরে আর ভোগ করতে পারবেন না। সীমিত ভোগ, আজীবনের জন্য ত্যাগ। এই জন্য সম্মানিত উপস্থিতি,
সর্বশেষ আপনাদেরকে যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে, তাদের প্রতি ভালোবাসা রেখে আমি আমার 2-3টা কথা বলে লাইভ শেষ করে দিতেছি। আসলে আপনি একবার হেরেছেন, এরকম জীবনে হতাশা আসবে, হারার চিত্র আসলে হেরেছেন বলেই আপনার এখন আবার বিজয়ী হওয়ার জন্য আপনাকে নেমে পড়ে যেতে হবে। আপনার হতাশ হলে চলবে না, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে পারলে আপনি সফল মানুষ হবেন। ঘুরে যারা দাঁড়িয়েছে তারা ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। যারা হতাশার অতল গহ্বরে হারিয়ে গেছেন, তারা হারিয়ে গেছেন, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই। জন্য হতাশ হবেন না, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, দ্বিতীয় প্রচেষ্টা করতে হবে। যারা কম নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু একই মেসেজ আমার, এবং যারা একেবারে ফ্রেশ আছেন তাদেরকে এখন থেকে মন প্রাণ উজাড় করে প্রস্তুতি নিতে হবে। আপনার একাডেমিক পুরা লাইফের পড়াশোনার যদি আপনি একটা আউটপুট পেতে চান তাহলে আপনাকে ওইভাবে পরিশ্রম করে প্রস্তুত হতে হবে। নাচতে নামলে ভেংচি ধরে লাভ নাই, নাচতে নেমেছি ভেংচি ধরে লাভ নাই। নাচতে নামছি, নাচার ছন্দে থাকতে হবে চূড়ান্ত বিজয় আসা পর্যন্ত। এই জন্য আমরা যারা 19তম পরীক্ষার্থী আছে পুলিশ সাথে রিটেন প্রিপারেশন নিব। রিটেনটা এমনভাবে প্রিপারেশন নিব যাতে ওই রিটেনের আঙ্গিকে আমাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করলে যাতে আমি উত্তীর্ণ হতে পারি। আর সামনে আমি 19-এর জন্য ভাইবাটা আলাদাভাবে আলাদা প্যাটার্নে সাজিয়ে নিয়ে আসতেছি। আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ সামনে থেকে আমিও ভাইবাটাকে আর অ্যাভয়েড করবো না। ভাইবাটাকে খুব স্ট্রংলি গণিতের ভাইবাটাকে ডিল করার, হ্যান্ডেল করার আমিও চেষ্টা করবো। আপনারাও অবশ্যই সচেতন হয়ে যাবেন। যারা 19 দিবেন একদম ফ্রেশ আছেন তারা তো অলরেডি জেনেছেন 18তম ভাইবা ফলাফলের চিত্র। যাই হোক, আমি এতক্ষণ আপনাদের সাথে অনেক কথা বলেছি। আমার কথা যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মনে কোনো কষ্ট গেলে সেটাও আপনাদেরই একজন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সহযোগী, আপনারা পরস্পরের প্রতিযোগী, কিন্তু আমি আপনাদের সবার সহযোগী, আপনাদেরই একজন সহযোদ্ধা হিসাবে আপনাদের সাথে ইনশাল্লাহ 19তমের ভাইবা পরীক্ষা পর্যন্ত আপনাদের সাথে একেবারে চূড়ান্ত বিজয় পর্যন্ত আপনাদের সাথে আমি আছি। আপনারা অবশ্যই যদি শিক্ষক নিবন্ধন, স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত বিষয়ের প্রস্তুতি আমার সাথে নিতে চান, আমাদের ঈদের পরপরেই একটা বেচ শুরু হচ্ছে। আর ঈদকে কেন্দ্র করে, ঈদের ছুটিকে কেন্দ্র করে একটা বেচ শুরু করেছি। ঈদের পরে আমরা আরেকটা বেচ শুরু করব, অলরেডি অ্যাডমিশন নিতেছি। তাহলে আপনাকে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ফোন করলে অনেক সময় ফোন কেটে দেওয়া হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাকে সাথে সাথে বা তাৎক্ষণিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানার জন্য। আর প্রথম বিটজনে 20% ছাড়ে অ্যাডমিশনের সুযোগ রয়েছে। প্রথম বিটজন, তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এরপরে আপনাদের ভাইবা রিটেনটা হয়ে গেলে, বা এখনই আমি প্ল্যান সাজাবো আস্তে আস্তে, আর রিটেনটা হয়ে গেলে ইনশাল্লাহ ভাইবার জন্য আমি আপনাদের সাথে থাকবো। আপনাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আগলিয়ে রেখে ভাইবা উত্তীর্ণ করে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করব। এতটুকু কমিটমেন্ট আমি আপনাদেরকে আজকের লাইভ থেকে দিলাম। আর যারা আমাদের বিসিএস রিটেন 200 নম্বরের লিখিত কোর্সে যুক্ত হতে চান তারাও ওই নাম্বারে যোগাযোগ করবেন। ওইটার ক্লাসও শুরু হবে। বিসিএস এর হলো 200 নাম্বার লিখিত, আর এনটিআরসি হলো 100 নাম্বার। তো আমাদের বিসিএস এর 200 নাম্বারের সাথে এনটিআরসি এর একটা অংশ কমন আছে, 50-60 নাম্বার। আমরা 50-60 নাম্বার, হ্যাঁ, এনটিআরসি এর 50-60 নাম্বারের সিলেবাস বিসিএস এর 200 নাম্বারের সিলেবাসের সাথে মিল আছে, বাকিটা আবার অতিরিক্ত। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি লাইভে আসবো, সেগুলো নিয়েও। তো আপনারা আপনাদের মেহরবানি করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি এখন না পারি, লাইভ শেষ হলেও পরবর্তীতে যখনই আমার কাছে নোটিফিকেশন আসবে আপনার কমেন্টটা আমি আমার পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হতাশ হবেন না, ঘুরিয়ে দাঁড়াবেন এই প্রত্যাশা রেখে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এমটি বিলাল অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিদায় নেব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।